একটি মেসেজ আমরা রংপুরের জন্য নিয়ে এসেছি, এটা আমার উদ্যোগে। সেটি হচ্ছে যে আমরা শুরুতে বলেছিলাম যে রংপুর সবসময় বৈষম্য শিকার অঞ্চল ভিত্তিক, আমাদের অঞ্চলটা পশ্চাৎপদ হয়েছে নানান কারণে, সেগুলো বিস্তারিত আলোচনা। এটি আজকের বিষয়বস্তুটা কিন্তু সেটাইকেই সীমাবদ্ধ করা হয়েছে, সমতা ভিত্তিক আঞ্চলিক উন্নয়ন। এখানে আপনারা আঞ্চলিক নীতির কথা বলেছেন যে এই অঞ্চলের জন্য পৃথক কোনো নীতি করা যায় কিনা। আমার সঙ্গে আমি কথা বলেছি যে রংপুরের উন্নয়নের ক্ষেত্রে যারা উদ্যোক্তা রয়েছে তাদেরকে বিশেষ সুযোগের আওতায় না আনলে এটির পরিবর্তন আসবে না, সেটা অবশ্যই করা হবে। আর সর্বোপরি আমরা মনে করি যে রংপুর হচ্ছে খাদ্য শস্যের ভান্ডার, এখানে জমি সস্তা, শ্রম সস্তা, মানুষ ভালো। এর চেয়ে উপযুক্ত শিল্প কারখানা করার বাংলাদেশের অন্য অঞ্চলে নেই আমার ধারণা। আইন শৃঙ্খলা ভালো, সুতরাং আমরা যদি ইনভেস্টাররা যারা আছে তাদেরকে আমরা যদি নিয়ে আসতে পারি এবং সরকার যদি সেই সুযোগগুলো সৃষ্টি করে দেয় এবং আমাদের স্থানীয় আঞ্চলিক যারা উদ্যোক্তা রয়েছেন তাদেরকে যদি আমরা এই সমস্ত সহযোগিতা প্রদান করতে পারি, তাহলে আমাদের যে নতুন সরকারের যে ধারণা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে আকাঙ্ক্ষা, সেটি ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব। উনি নির্বাচনের প্রাককালে এসেছিলেন রংপুরে, তখন উনি রংপুরের ব্যাপারে উনি বলেছিলেন স্পেসিফিকভাবে যে রংপুর সবচেয়ে সম্ভাবনাময় এলাকা। সেই দৃষ্টিভঙ্গি নিয়ে কিন্তু আমাদের এখানে ওনাকে পাঠিয়েছেন। সেই নিয়ে উনি গতকাল ধরে রংপুরের বিভিন্ন বিভাগের বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করেছেন। সামনের বাজেটে অবশ্যই সেই নীতি সহায়তা প্রদান করা হবে, এটাই আমার প্রত্যাশা। আমি রংপুরের সন্তান হিসাবে ওনার কাছে বেশি করে দাবি করব যে আমাদের অঞ্চলের মানুষ একটু মুখে কম কথা বলতে পারে, লজ্জাটা আমাদের বেশি, আমরা চাইতে পারি না, চাওয়ার ব্যাপারে নানান লজ্জা তৈরি হয় আমাদের ভিতরে, আমরা মুখ ফুটে বলতে পারি না। এটা হয়তো আঞ্চলিক ভিত্তি আমাদের জেনেটিক প্রবলেম থাকতে পারে। আপনি সেটাকে স্বাভাবিকভাবে নিয়ে আমাদের অঞ্চলটাকে যাতে জাতীয় উন্নয়নের যে রোড মডেল, রংপুরকে যাতে সে জায়গায় এগিয়ে নিতে পারেন, নতুন নতুন নীতি সহায়তা প্রদান করবেন। আমি আবারও বলি, রংপুরের জমি সস্তা, শ্রম সস্তা, মানুষ ভালো, আইন শৃঙ্খলা ভালো, শিল্প কারখানার উপযুক্ত পরিবেশ রংপুরে রয়েছে। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশে যে চলমান ফ্যাসিবাদী কায়দার উন্নয়ন মডেল আছে, সেটা না প্রবৃদ্ধি দিচ্ছে, না কর্মসংস্থান দিচ্ছে, না আমাদের কর কাঠামোর উন্নতি ঘটিয়ে স্বাস্থ্য শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ বাড়ানোর কোনো সক্ষমতা। এই রকম একটা বাস্তবতায় আমাদের সরকার প্রতিজ্ঞাবদ্ধ যে সর্বজনের অর্থনীতি গড়ে তুলতে চায়, যে অর্থনীতিতে সকলে অংশগ্রহণ করতে পারে। এবং সেই লক্ষ্যেই আমরা আজকের যে বিষয় নিয়ে আলোচনা করছি, সে বিষয়ে আমি 5টি বিষয়ের অবতারণা করব। আমরা প্রথমে আপনাদের আলোচনার মধ্যে একটা বড় রকমের বিষয় উঠে এসেছে, সেটি হচ্ছে যে আপনাদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ আছে এবং আপনারা প্রথমে উদ্যোক্তা হিসাবে ছোট ছোট বিভিন্ন উদ্যোগ নিতে চান। আমরা এইবার বাজেটে স্টার্ট আপ ক্যাপিটাল এর ব্যবস্থা করব, যার মাধ্যমে তরুণ যারা উদ্যোক্তা তাদেরকে মূলধন সহায়তা দেয়া হবে। দ্বিতীয় বিষয় একজন বলেছেন, যদিও আমি চেয়েছিলাম যে আরো অনেকে বলুন, সেটি হচ্ছে যে নারী উদ্যোক্তা, এবং এখানে একজন মাত্র নারী উদ্যোক্তা বলেছেন, কিন্তু আমরা বিশ্বাস করি যে আমাদের যে বর্তমান কৌশল, আমরা উল্লেখ করেছি নতুন শিল্পায়ন কৌশল হবে। সেই শিল্পায়ন কৌশল হচ্ছে আগেকার ভ্রান্ত মডেল নয়। আগেকার ভ্রান্ত মডেল ছিল হচ্ছে ঋণের বোঝা বাড়াও এবং পৃষ্ঠপোষকতার সংস্কৃতি বজায় রাখো, সমানে যার ইচ্ছা তার জন্য এসআরও জারি করো এবং লুটপাট করো। আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাই। এবং সেই লুটপাট তন্ত্র কি করেছে, বাংলাদেশকে একটা অসম্মান পর্যায়ে নিয়ে গেছে। আপনারা যদি খেয়াল করেন, কর জিডিপি যে অনুপাত 6.6%, কারণ তারা লুটপাট করেছে এবং লুটপাট করে কখনোই করের ব্যবস্থা করে নাই, যার কারণে আজকে শিক্ষার মানের এই অবস্থা, দুরবস্থা, স্বাস্থ্যের ক্ষেত্রে দুরবস্থা। আমাদের মডেল হচ্ছে, যেটা আমাদের নতুন ধরনের মডেল, সেটি হচ্ছে যে বিনিয়োগ বাড়াতে হবে। বিনিয়োগ যদি বাড়ে, উৎপাদন বাড়বে,
উৎপাদন যদি বাড়ে কর্মসংস্থান বাড়বে, এবং কর্মসংস্থান অর্থাৎ অর্থনীতিতে যদি প্রাণ চাঞ্চল্য তৈরি হয়, তাহলে স্বভাবত কায়দায় রাজস্ব আহরণ বাড়বে।